আজকে শুনছেন লিপিকা বিশ্বাসের লেখা রহস্যের ছায়া পর্ব 8 এবং 9। লোকটির হাত তোলার মুহূর্তে মোড়ল ছুটতে ছুটতে এসে চিৎকার করে উঠলেন, পবন, ছেড়ে দে ওকে। পবন হাত নামালো ঠিকই, কিন্তু রাগ ভরা কণ্ঠে বলে উঠল, না মোড়ল মশাই, ওদের যে কাজ তাতেই মারাই উচিত। কোমল বাইরে থাকলে আমরা কেউ নিরাপদ থাকব না। ওরা প্রতি অমাবস্যায় কাউকে না কাউকে ধরে নিয়ে যাচ্ছে, হয়তো খুন করে লুকিয়ে ফেলছে, না হলে পাচার করছে। আমার মনে হয় বিনয় মাস্টার মানুষ ধরে কলকাতায় পাঠায়, আর সেখান থেকে পাচার করে অন্য কোথাও। বলেই পবন আবার মারার জন্য হাত তুলল। মোড়ল এবার গম্ভীর ধমকে বললেন, হাত নামা পবন। ওরা দোষী প্রমাণিত হলে আদালত ওদের সাজা দেবে। জিতু কিছু বলতে যাচ্ছে, কিন্তু মোড়ল হাত তুলে থামিয়ে দিলেন। চারপাশে একটা থমথমে নীরবতা নেমে এলো। ধীরে ধীরেই সবাই যে যার বাড়ির দিকে চলে গেল। মোড়ল এবার কোমল স্বরে বললেন, তুই বাড়ি যা কমল। কমল একবার সীমার দিকে মায়াভরা চোখে তাকালো। সে দৃষ্টিতে ছিল না কোনো প্রতিবাদ, শুধু একটা চাপা যন্ত্রণা, যেন কান্না আটকাতে পারছে না তার গলায়। তারপর ধীর পায়ে সে হেঁটে চলে গেল চুপচাপ। সীমার দুই চোখ বেয়ে টপটপ করে জল পড়ছে। নেহা তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মোড়ল নেহার কপালের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কপালের ব্যথাটা এখন কমেছে মা? নেহা ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, না আর নেই। তারপর সে সীমাকে আগলে ধরে ঘরের দিকে এগোতে লাগলো। মোড়ল এবার জিতুর দিকে ফিরে বললেন, সুবর্ণা বৌমার শরীরের দিকে খেয়াল রেখো। জিতু হ্যাঁ সূচক মাথা নাড়াল। মোড়ল নিজের বাড়ির দিকে চলে গেলেন। বেলা বারান্দা থেকে মুখ বাড়িয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। তার চোখে বিরক্তি, কণ্ঠে ঝাঁঝ। কমলকে উদ্দেশ্য করে সে বলে উঠল, পাজি একটা, এত কিছু করেছে, তাও মোড়াল মশাই ওকে ছেড়ে দিলেন? দিত দুটো থাপ্পড়। একটু থেমে আবার বলল, মোড়ল মশাই বড্ড ভালো মানুষ, কিন্তু তাই বলে কোমলের প্রতি দরদ দেখানোটা ওনার একদমই উচিত হয়নি। পাশে দাঁড়িয়ে থাকা জিতুর মুখ থমথমে। সে গর্জে উঠল, বিনয় মাস্টারের গুণধর পুত্র, পড়াশোনার শেষ, তাও কলকাতা থেকে কি করছে তা কে জানে। আমার মনে হয় মানুষ পাচারের চক্র চালাচ্ছে। তার চোখ লাল হয়ে উঠল রাগে। আমার ভাই বোনকে ওরা মেরে ফেলেছে, আমি চুপ করে থাকবো না, ওদের ফাঁসির কাস্টে ঝোলাবো, আমি দেখিয়ে দেব। এই বলে সে ধমধম করে হেঁটে বাড়ির ভেতরে গেল। নেহা সীমাকে নিয়ে ঘরে এলো। সীমা অস্থির হয়ে কাঁদছে। নেহা ও বেলা মিলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, নানাভাবে বোঝাতে লাগলো। তারা খই আর ফল এগিয়ে দিল সীমার দিকে। সীমা একটু খেয়েই রেখে দিল। নেহা আর বেলা চা বিস্কুট মুড়ি খেয়ে নিল। তীব্র মানসিক চাপের মধ্যে সামান্য বিশ্রাম যেন। কিছুক্ষণ পরে গ্রামে ঢুকলো পুলিশের একটি দল। তাদের সঙ্গে আছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। তারা গ্রামের মোড় পর্যন্ত এসে জমায়েত হওয়া গ্রামবাসীদের দেখতে পেল। একজন ইন্সপেক্টর গ্রামবাসীদের বললেন, বিনয় মাস্টার, তার স্ত্রী ও মেয়েকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু নয়নার নিখোঁজ হওয়া কিংবা অমিতের খুন, এই দুটি বিষয়ে তাদের কাছ থেকে কোনো তথ্য পাইনি। তারা বলেছেন তারা জানেন না কিভাবে তাদের বাড়ির বারান্দায় নয়নার রক্তমাখা সালোয়ার কামিজ আর অমিতের রক্তমাখা জুতো জোড়া এলো। একজন কনস্টেবল এগিয়ে এসে দৃঢ়কণ্ঠে বললেন, তবুও আমরা তদন্ত ও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি, যতক্ষণ না পুরো সত্য সামনে আসে আমরা থামব না। পুলিশের কণ্ঠে রয়েছে দায়িত্ববোধের দৃঢ়তা, কিন্তু সেই ভরসা যেন গ্রামবাসীদের মন পর্যন্ত পৌঁছল না। তাদের চোখে মুখে উৎকণ্ঠা, দীর্ঘদিনের অসন্তোষ আর চাপা ক্ষোভ। সেই ক্ষোভ যেন আর আটকে রাখতে পারল না কেউ। চারপাশে ছড়িয়ে পড়ল গুঞ্জন, ফিসফাস আর অসন্তোষের সুর। এই সময় সুদর্শন যুবকটি ভিড় ঠেলে সামনে এগিয়ে এসে গলা চড়িয়ে বলে উঠল, প্রতি অমাবস্যায় আমাদের গ্রামের কেউ না কেউ নিখোঁজ হয়ে যায়। তখনই আপনারা এসে খানিকটা ঘুরে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করে আবার ফিরে যান, কিন্তু আজ পর্যন্ত একজনকেও তো খুঁজে বের করতে পারলেন না। আরেকজন বৃদ্ধ কাঁপা গলায় যোগ দিলেন, ধরুন যারা নিখোঁজ,
তাদের যদি বিনয় মাস্টার বা অন্য কেউ মেরে ফেলে তাহলে তো দেহ থাকার কথা, যেমন অমিতের দেহ পাওয়া গিয়েছে, কিন্তু নয়না বা আর কারোর দেহ পাওয়া যায়নি কেন? যদি কোথাও গিয়ে তাদের লুকিয়ে রাখা হয় তাহলে খুঁজে বের করতেও তো পারলেন না এখনো পর্যন্ত। পুলিশের একজন ইন্সপেক্টর ঠান্ডা গলায় বললেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তখনই এক গ্রামবাসী তীব্র কণ্ঠে বলে উঠল, চেষ্টা না ছাই করছেন। গ্রামের মোড়ল জোর পায়ে হেঁটে আসছেন। তিনি কথাটা শুনতে পেয়ে সবাইকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, থাম তোরা, স্যারদের কাজ করতে দে, স্যারদের কাজে সহযোগিতা কর। মোড়লের কড়া গড়ায় সবাই চুপসে গেল। পুলিশের দলে 2 সদস্য ও ফরেনসিক বিশেষজ্ঞ সরাসরি পৌঁছলেন সুবর্ণাদের বাড়ি। তারা সুবর্ণার সাথে কথা বলতে চাইলেন। জিতু তাদের সুবর্ণা ঘরে নিয়ে গেল। সুবর্ণা বসে আছে, তাকে পাশে আছে কয়েকজন মহিলা। জিতু 3টে চেয়ার দিয়ে পুলিশ 2জন ও ফরেনসিক বিশেষজ্ঞকে বললেন, বসুন স্যার। তারা এগিয়ে গিয়ে চেয়ারে বসে পড়লেন। মহিলারা সবাই সরে গেল। একজন ইন্সপেক্টর নরম স্বরে সুবর্ণাকে বলল, আমরা কিছু প্রশ্ন করতে এসেছি, দয়া করে যা জানেন সব খুলে বলবেন। সুবর্ণার দিকে তাকিয়ে তিনি জানতে চাইলেন, অমিত ও নয়নার ব্যাপারে আপনি কি জানেন? সেই রাতে ঠিক কী ঘটেছিল? কিভাবে আপনি বিনয় মাস্টারের বাড়ির বারান্দার রয়নার রক্তমাখা পোশাক আর অমিতের রক্তমাখা জুতো দেখতে পেয়েছিলেন? সুবর্ণা শান্ত গলায় কিন্তু স্পষ্টভাবে সব কিছুই খুলে পড়ল। অমিত বা নয়নার কারোর সঙ্গে গ্রামের কোনো ঝামেলা বা দ্বন্দ্ব ছিল না, সেটা আমি নিশ্চিত করে বলতে পারবো না। তবে আমার ছেলে মেয়ে শান্ত প্রকৃতির, ওরা কারোর সঙ্গে ঝামেলা ঝগড়াঝাটি করে না। আপনাদের সঙ্গে গণ্ডগোল আছে কারোর? না, তবে কয়েকদিন আগে গাছ কাটাকে কেন্দ্র করে বিনয় মাস্টারদের সাথে কথা কাটাকাটি হয়েছে। ইন্সপেক্টর এবার জিজ্ঞাসা করলেন, নয়না আর অমিতের কি গ্রামের কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল? সুবর্ণা জানালো, ওদের কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কি না তা আমি জানি না, এমন কিছু কখনো চোখে পড়েনি। তার গলায় আছে সত্যের স্থির স্বর। পুলিশ তার বয়ান লিপিবদ্ধ করে নিল। এরপর তারা সীমা, জিতু আর বেলার সাথেও কথা বললেন। সবার কথা শুনে তথ্যগুলো একে একে মিলিয়ে নিতে লাগলেন। ফরেনসিক বিশেষজ্ঞ নয়নার শালো কামিজে থাকা রক্ত নয়নারই কিনা তার ডিএনএ টেস্টে মিলিয়ে দেখার জন্য সুবর্ণার রক্তের নমুনা নিলেন। সর্বশেষে তারা সুবর্ণাদের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এবার তারা গেলেন সেই জায়গায় যেখানে অমিতের দেহটি পাওয়া গিয়েছিল। সূর্য মধ্য গগনে, চারপাশে যেন আগুন ঝরছে। ঠাঁ ঠাঁ রোদের নিচে নিষাড় গাছপালা আর ঘন ঝোপঝাড়ের ভেতর দিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো তারা। বাতাস নিস্তব্ধ, কেবল কোথাও দূরে একটা কাক ডাকলো হঠাৎই করেই ঝিঁঝির আওয়াজে থেমে গেল। আজও আগের দিনের মতো তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন কোনো গাছের গোড়ায়, ঝোপের আড়ালে বা মাটির ফাটলে লুকিয়ে আছে কিনা কোনো রক্তচিহ্ন কিংবা নয়নার পোঁতা দেহ। একজন কনস্টেবল কাঁধের ঘাম মুছতে মুছতে হঠাৎ থেমে গেলেন। তার মুখটা সাদা হয়ে গেল রোদেও, গলায় যেন শব্দ আটকে গেল। কাঁপা কণ্ঠে তিনি ফিসফিস করে বললেন, স্যার, এটা কি? একজন পুলিশ সিনিয়র দ্রুত এগিয়ে এলেন। সবার চোখে স্থির হয়ে গেল একটা জায়গা, যেখানে মাটির নিচ থেকে সামান্য উঠে আছে একটা পচাগলা হাতের কবজি। হাতটা পুরনো, ধুলি মলিন, কিন্তু হাতে এখনো রয়েছে একটা ভাঙা রঙিন চুড়ি। একজন ফরেনসিক অফিসার পচাগলা হাতটির কাছে বসে সেটি স্পর্শ করতে গেলেন, কিন্তু ছোঁয়ার আগেই হাতটি হালকাভাবে মাটির নিচে ডুবে গেল। তিনি একটু চমকে উঠলেন, কপাল কুঁচকে আবার হাতটি ধরতে গেলেন। এইবার সেটি আরও একটু নিচে ঢুকে গেল। তিনি বিস্মিত দৃষ্টিতে হাতটির দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে বলে উঠলেন, এখানে মাটি কি ফাঁপা? ছোঁয়ার আগেই তো হাতটা নিচে নামছে। তিনি আশেপাশের একটু মাটি সরিয়ে ধীরে ধীরে হাতটি বের করলেন, কিন্তু যখন আবার সেটি ধরতে গেলেন ঠিক তখনই হাতটি আবার নিচের দিকে সরে যেতে লাগলো। মনে হচ্ছে যেন সেই পচাগলা হাতটি ফরেনসিক অফিসারের সঙ্গে লুকোচুরি খেলছে।
আরও একজন ফরেন্সিক অফিসার এগিয়ে এলেন সাহায্যের জন্য। তিনিও এই হাতটি ধরার চেষ্টা করলেন, কিন্তু অবাক করার মতোভাবে তার ক্ষেত্রে ঘটল একই ঘটনা। হাতটি আবারও ফসকে গিয়ে মাটির ভিতরে ঢুকে পড়ল, যেন কোনো অদৃশ্য শক্তি এটাকে গোপন রাখতে চাইছে। এদিকে খবর পেয়ে গ্রামের লোকজন ছুটে এসছে। যাদের পরিবার থেকে কেউ নিখোঁজ, তারা ছুটে এলো সামনে। হয়তো এই হাতটাই তাদের প্রিয়জনের। কেউ কেউ ছিঁড়ে কাপড়ের মতো করে এগিয়ে আসতে চাইল, কিন্তু পুলিশ তাদের থামিয়ে দিল। তারা বাধ্য হয়ে দূরে দাঁড়িয়ে উৎকণ্ঠ চোখে চেয়ে রইল সেই ভয়াবহ দৃশ্যর দিকে। সুবর্ণারও সবাই ঘটনার কথা জানতে পেরে ছুটে গেল, কিন্তু পুলিশ জানিয়ে দিল এ হাতের কবজি নয়। তারপর তাদের সরিয়ে দিল। অন্যদিকে 2 জন ফরেন্সিক অফিসার গিয়ে ওড়নার রক্তমাখা টুকরো আর কাদা মাখানো চুল সংগ্রহ করার চেষ্টা করছেন। ঠিক তক্ষুনি এক অদ্ভুত দমকা হাওয়া এসে ওড়না ও চুল উড়িয়ে নিয়ে গেল। চুল ও ওড়নার অংশ ভেসে ভেসে এগিয়ে চলে গেল জঙ্গলে ঘেরা একটা ডোবার দিকে। ফরেন্সিক অফিসার 2 জনেই সেগুলোর পেছনে দৌড়তে গেলেন। 2 জন কনস্টেবল ঘটনাটি লক্ষ্য করেই তাড়াতাড়ি দৌড়ে গেলেন সেই দিকেই। দেখা গেল ওড়না ও চুলগুলো গিয়ে পড়ছে ডোবার একদম মাঝখানে। সেগুলো জলের ওপর ভাসছে। ডোবার জল বেশ গভীর, কালচে রঙের, আর চারপাশটা ঘন শ্যাওলায় আচ্ছন্ন। বোঝা যাচ্ছে বহুত দিন কেউ সেখানে পা রাখেনি। ওড়না ও চুল ভিজে জলে ডুবে যেতে পারে, এই আশঙ্কায় একজন ফরেন্সিক অফিসার সময় নষ্ট না করে তৎক্ষণাৎ জলে নেমে গেলেন। জল থেকে প্রচণ্ড গন্ধ বের হচ্ছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন চুল ওড়নার দিকে। কিন্তু অবাক করার মতো ঘটনা, যেই তিনি সাঁতার কেটে পৌঁছালেন, ঠিক তক্ষুনি ওড়না আর চুল জলের মধ্যেই হঠাৎ ডুবে গেল, যেন কেউ নিচ থেকে টেনে নিল। তিনি উঠে এলেন। ফরেন্সিক টিম একজন ডুবুরি ঢোকানোর সিদ্ধান্ত নিল, কারণ এই ডোবার নিচে হয়তো আছে আরও অনেক চাপা দেওয়া সত্যি। তারা ডুবুরি ডাকলেন। এদিকে ফরেন্সিক অফিসার পচাগলা হাতটির চারপাশে থেকে বেশ কিছুটা মাটি সতর্কভাবে খুঁড়ে ফেললেন। তারপর ধীরে ধীরে সেই হাতটিকে ধরলেন। আশ্চর্যজনকভাবে এবার হাতটি আর মাটির নিচে ডুবে গেল না। তিনি সতর্ক ভঙ্গিতে হাতটি উঁচু করার চেষ্টা করলেন। ঠিক তখনই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। হাতটি এক মুহূর্ত যেন ধুলো হয়ে গেল। কবজি, চামড়া, হাড় সব কিছু ভেঙে ভেঙে ঝুরে ঝুরে মাটির মতো নিচে ঝরে পড়ল। এমনকি চুড়ির ভাঙা কাঁচের টুকরোগুলোও যেন মাটির সঙ্গে মিশে গেল, যেন সেটি বাস্তব কিছু ছিল না, কেবল ছায়া অথবা স্মৃতির ধ্বংসাবশেষ। আবার চোখ বিষয়ে বড় হয়ে গেল। এক ফরেন্সিক অফিসার ফিসফিস করে বললেন, এটা কিভাবে সম্ভব? মৃতদেহের পচন হলেও এমনভাবে ধুলোর মতো ভেঙে পড়া, এটা তো অস্বাভাবিক নয়। আরেকজন পুলিশকর্মী বললেন, এটা যেন পচা গলা হাতের কবজি নয়, বরং কোনো মৃত আত্মার ছায়া মাটির মধ্যে জমেছিল। তারা সেই জায়গায় কিছুটা মাটি আলাদা করে নমুনা হিসেবে সংগ্রহ করলেন। মাটির রং অস্বাভাবিক গাঢ় আর স্যাঁতসেঁতে, যেন ভেতর থেকে কোনো গোপন তাপ বা রহস্য বেরিয়ে আসছে। সিনিয়র পুলিশ অফিসার কপালে ভাঁজ ফেলে দাঁড়িয়ে রইলেন। এবার আর শুধু হত্যা নয়, মনে হচ্ছে তারা জড়িয়ে পড়ছেন এমন এক ঘটনার জালে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারবে না। ডুবুরি এসে পৌঁছালো। চারপাশে কৌতূহলী মানুষের ভিড় জমেছে। পাড়ে দাঁড়িয়ে পুলিশ, সঙ্গে ফরেন্সিক দলের সদস্যরা। ডুবুরি জলে নামলো। ধীরে ধীরে সে ডোবার তলদেশে খুঁজতে লাগলো প্রতিটি কোণায়, প্রতিটি শ্যাওলা ঢাকা জায়গা আর গর্ত। দীর্ঘ সময় ধরে খুঁজে সে ওড়না বা চুল, অন্য কিছুর কোনো হদিশ পেল না। জল ঘোলা হয়ে উঠেছে, কিন্তু ভেসে আসছে পচা গন্ধ। সে কিছু না পেয়ে উপরে উঠে আসছে। হঠাৎ যেন কেউ একজন তার পা ধরে টেনে নিচে নামিয়ে দিল। ডুবুরি চমকে উঠলেন, কিছু বলতে পারলেন না। শুধু একটা চাপা আর্তনাদ জলের গর্ভে হারিয়ে গেল। পাড়ে দাঁড়ানো মানুষগুলো ভাবল সে বুঝি আবার ডুব দিয়েছে কিছু খুঁজতে। কিন্তু মিনিট সাথে কেটে গেল, সে আর উপরে উঠল না। পাড়ের মানুষেরা একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। উদ্বিগ্ন হয়ে উঠল সবাই।
পুলিশের মুখে উদ্বেগ স্পষ্ট। একজন চিৎকার করে বলে উঠল, কিছু একটা তো হয়েছে। ঠিক তখনই নিথর দেহটি ধীরে ধীরে জলের উপরে ভেসে উঠল। চোখ দুটো খোলা, অথচ প্রাণহীন। মুখে যেন জমে আছে এক অজানা আতঙ্ক। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে দেখা কোনো ভয়াবহ দৃশ্যের ছাপ। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই থমকে গেল। হঠাৎ যেন সময় স্তব্ধ হয়ে গেছে। কেউ কিচ্ছু বলছে না, শুধু এক নিস্তব্ধ আতঙ্ক বাতাসে ভেসে বেড়াচ্ছে। একজন পুলিশ অফিসার ধীরে ফিসফিস করে বললেন, এটা স্বাভাবিক মৃত্যু নয়, এখানে কিছু একটা অস্বাভাবিক আছেই। পুলিশ কর্মীরা দ্রুত ডুবুরির দেহ উদ্ধার করে পাড়ে তুলে আনলেন। ফরেনসিক বিশেষজ্ঞরা ডোবার জল ও মাটি নমুনা হিসেবে সংগ্রহ করলেন, পরীক্ষার জন্য সঙ্গে সঙ্গে নিয়ে নিলেন। চারপাশে মানুষের চোখে মুখে ভয়, কেউ আর কিচ্ছু বলছে না। ধীরে ধীরে সবাই সরে যেতে লাগলো ডোবার ধার থেকে, যেন ভয়টা ছড়িয়ে পড়ছে পায়ের শব্দে। আজকে শুনছেন লিপিকা বিশ্বাসের লেখা রহস্যের ছায়া পর্ব 8 এবং 9। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। পরের পর্বটি কিছুদিনের মধ্যেই দিয়ে দেব।